নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্প আহ্বান। গল্প পাঠে আমি পবিত্র। চলুন শোনা যাক আজকের গল্প। দেশের ঘরবাড়ি অনেক দিন থেকেই নেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন দেশে গিয়েছি কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। হ্যাঁ। আমি প্রণাম করে পায়ের ধুলো নিলাম। তিনি বললেন, এসো এসো, থাক থাক, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। তা বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই তো। আরে তাতে কি? হ্যাঁ, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি বাঁশ ঘর দিচ্ছি। হ্যাঁ বাবা, তুমি চালা ঘর তুলে ফেলো আর মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছে, গায়ে বাস করো। আরো অনেকে এসে ধরলে অন্তত খড়ের একটা ঘর ওঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে ভালোই লাগছে। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনাই যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারাও বৃদ্ধ হয়েছে। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুক ঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট্ট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালুটাকে আড়ভাবে চোখের ওপর ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। আমায় তুমি চিনবে না? বাড়ুজ্যে পাড়ার নরেশ বাড়ুজ্যের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। ও, তা হবে বাবা। আমি আগে তো এ পাড়া ও পাড়া যেতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পরা ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, তবে করাতের কাজ করতেন। বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। আমি বললাম, তোমার ছেলে আছে তো? কেউ নেই বাবা,
কেউ নেই, এক নাত জামাই আছে, তো সে মরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট বাবা, সব দিন ভাত জোটে না। এই বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো, 200 কাটা চাল জোগাড় করেছি ওবেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এইখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে এমন ঘটনা বিশ্বাস করতাম না। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় দেখি কালকেকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে উঠোনে এসে হাজির। আমি থাকিয়া জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো করাতির স্ত্রী, অনেক দিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, অবশ্য ও বয়সে সেটা তেমন আশ্চর্যই বা কি। আমি বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনে বাউন পাড়ার দিকে, কে পয়সা দিলে জানতেও পারলাম না। বিকেল বেলা চোখে ঠাওর পাইনি। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠানের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে বকে উঠে গেল। তার যাবার সময় আরো 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্যে ছোটখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখবার জন্যে। তারপর কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি। এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। আমি বললাম, কি বুড়ি, ভালো আছো তো? দেখলাম ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি আর মরণ আছে রে বাবা? আমি জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম, বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকেই আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনে সেই বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায়,
হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। আহ, তা বেশ যত্ন করে তো ওনারা? হ্যাঁ, তা করে। ভালো দুধ পাচ্ছ? ঘুঁটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ, ও তো অর্ধেক জল। বুঝেছি, ভালো দুধ খেতে পাচ্ছ না। পরদিন সবে সকাল হয়েছে, দেখি বুড়ি উঠোনে এসে ডাকছে, গোপাল, গোপাল। আমি বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? আর তোমার হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ায় ঠেস দিয়ে রেখে বললে, এই দেখ, তোর জন্যে এক ঘটি দুধ আনলাম। সে কি, এত দুধ সকালে পেলে কোথায়? ওই হাজরা নেটার বউ আমার মা বলে ডাকে। তার তো কেউ নেই, মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। কাল রাত্রিরে ওকে বলে রেখেছিলাম, বলি বউ, আমার গোপালটা দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়, হয়ে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দুধ দিতে হবে রে। তাই আজ কুকুরও ডাকা ভোরে উঠে দেখি আমাদের ডাকছে, মা ওঠো, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো তোমার এসব? ছি, না না, এসব ভালো না, এরকম আর কখনো এনো না। তা কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? হয়তো আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। এখন কোন দিক থেকে কে দেখে ফেলবে, এটাই আমার ভয় ছিল। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় একটু যেন ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা কটা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। বুড়ি চলে গেলে মনে একটু কষ্ট হলো। পয়সা দিতে যাওয়া কি ঠিক হয়েছে? বুড়ির কিরকম মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান। এমন করা বোধহয় ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই এসে জুটবে, ও গোপাল, গোপাল, এই দুটো কচি শশার জালি মোর গাছে, এই নাও। কই, নাও, নুন দিয়ে মোর সামনে খাও। আমি জিজ্ঞেস করলাম, তোমার চলে কিসে? আমার ওই নাত জামাইয়ের দেওয়ার কথা, তা সে সব দিন দেয় না।
ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো। লোকের ধান ভানে, তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না। তুমি একা থাকো? তাই একদিন মর ঘরখানা না হয় দেখতে গেলে অমর গোপাল। আমি নতুন খাজুর পাতার চাটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বসতে দেবার জন্যে। বামুনের ছেলে মদের এলো কাঁটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন সেতাই বুনে রাখি, ও যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আর যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। আর শুধু তাই নয়, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো এক কড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। তবে দু চার আনা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো। শুধু হাতে কখনো সে আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, ও মোর গোপাল, গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। ভাবলাম কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই তো পারত। ভালো বিপদ। ও মোর গোপাল, ঘরে আছিস? ঈষৎ বিরক্তির স্বরেই বললাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই, গোপালকে একবার দেখে আসি। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? আমি চাপা দেবার চেষ্টায় বললাম, ওই এমনি গাঁয়ের লোক। আর একজন বলল, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, না, এই। আবার বুড়ি বলে উঠল, কাল রাত্রে কি গরম পড়ল গোপাল, ঘুমোতে পেরেলি কাল? মই তো সারা রাত চোখ মুদিনি। মনে মনে ভাবলাম, বেশ করনি, ভালো বিপদেই পড়া গেল সকালবেলা। আজ না এলেই কি বুড়ির চলত না? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? ইয়ে, হ্যাঁ, মানে আমাকেই বলছে। কথাটা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটো আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, আসলে মাথাটা একটু। ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোকবাক্য প্রয়োগ করবার চেষ্টা করে, ঠিক তেমনি সুরে বললাম, আজ যাও, বড্ড ব্যস্ত আছি, বুঝলে? কলকাতার বন্ধুরা সব এসেছেন তো। কিন্তু দেখলাম
ফল ঠিক সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পিছনের দিকের একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিড়ে কুটলো। আমি বললাম, ও কি করছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও কল, কাল বেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একে একারামে রক্ষে নেই। তাও আবার বুড়ির কথা শেষ হতেই দেখি একটা আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলার দিকেই এগিয়ে আসছে। আরো বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়া গাঁয়ে আমার হয়েছে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা তিনি কি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিঁড়ে। আমি রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। ও গোপাল, এই চিঁড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ওসব তুমি এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। তা চিঁড়ে কটা? ততক্ষণে খুড়োমশাই প্রায় দাওয়ার ধারে এসে পড়েছে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা হলো। খুড়োমশাই বললেন, কি বলছে জমিরের স্ত্রী? ওতে কি? কিছু না, ইয়ে বিক্রি করতে এসেছে। তুমি এখন যাও। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। আমি কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন তো, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, এমন সময়ে বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসের শেষে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে বললে, বাবু কবে এসেছেন? এই দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি যাই একবার। আমার সেই মা পেটিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো তিনি। তেনার বড্ড অসুখ,
এবার বোধহয় বাঁচবে না। কেবল বলে, আমার গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে। রোজ আমারে শুধোয়। আমি বলি, তিনি তো কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? আহা, কি মায়া আপনার ওপর। মনে হয় আর জন্মে পেটে ধরেলো, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, তাহলেই বড্ড খুশি হবে গো। উদাসীন ভাবে শুধু বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরুতে হবে, মোটর আসবে। কিভাবে কি করা যায় সেই কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়েছে ওসব দেখবার সময় অভাব। স্ত্রীলোকটি বললে, ওবেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি নে। না না বাবু, একবার যাবেন ওবেলা, হয়তো বুড়ি আর বাঁচবে না। যাই হোক, বিকেলের দিকে বেড়াতে যাবার পথে বুড়িকে দেখতে গেলাম। দেখলাম খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি ৫ চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন যে এদের অবস্থা ভালো ছিল, এই প্রশস্ত ৫ চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার অনেকদিন হয়নি। খড় উড়ে পড়ছে চাল থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়ায় নানান স্থানে ভেঙে পড়ছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। আর বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, আমা, কে এসে দেখো, আমা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো আমার গোপাল? বসতে দে, গোপালকে বসতে দে, বসতে দে। না না, বসবার দরকার নেই, ব্যস্ত হইও না, থাক। আহ, ও খানা কেন দিচ্ছিস? গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আমার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চটখানা কতদিন আগে বুনে রেখেলাম, ওখানা পুরো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল। অসুখ হয়েছে, তাও দেখতে আসো না। আচ্ছা আচ্ছা, তুমি চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হইও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো। আমি যে দেখতে এসেছি দেখে কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে বড্ড দেখবার ইচ্ছে। বুড়ি বোধহয় এবার আর বাঁচবে না। বুড়ির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে।
আমায় বললে, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড়টা তুই কিনে দিস। আমি পাশের লোককে জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়, সেই কথা বলছে। ও, বুঝেছি। দেখলাম আমাকে পেয়ে বুড়ি বেশ খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাত জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চোখ দিয়েও দেখেও যায় না। ঘর, তা তো 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাত জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, তা থাকতে পারি হ্যাঁ বাবা, বল, আমি কিনকের পরিবার, আজ না হয় আমার কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মই? আমি সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো। বলো গোপাল, তুমি বলো। হ্যাঁ, সত্যি তো। আজও সেই চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া আমার বুড়িকে মনে পড়ে। ছেঁচ তলায় শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, আর এক আধটা খেঁকে কুকুরের আওয়াজ। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতকগুলো মেয়ে মানুষ খেতে এসে দাওয়ার ছেঁচ তলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। কিন্তু বুড়ি সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে 2-1 বার আমার কাছে লাঠি ধরে ধরে গেল। বসে বসে আপন মনে কত কি বকল, তারপর আবার চলে আসে। বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গ্রামে গিয়েছি, বুড়ি এসে বসে আর কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা ওর আর সারালো না। আমি বলতাম, কেন অত দূর থেকে রোজ রোজ আসো? ভাবলাম এই পাকা নোনাটা কপালে দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এরকম আর এসো না, কেমন? আহ, তা তুই তো আমাদের কোনোদিন দেখতে যাবি না। আচ্ছা বেশ, সময় পেলেই যাব। তুমি এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি না কেন? মেয়ে পাওয়া যায় না, আর তাছাড়া বয়স হয়ে গিয়েছে তো। বয়স? কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আচ্ছা বেশ। ওই মুখুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মেল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে,
তখন তোমায় ডেকে পাঠাবো, তুমি এখন যাও। কিন্তু আমার কথা বুড়ি শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি শোনো। তুমি জানো, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে কি সব বলেছে? হ্যাঁ, বলেছে গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো শুনে অবাক, ভাবলে গোপালকে, শেষে জানা গেল সেটা তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কি বুড়িকে কিছু এ সম্বন্ধে বলেছিলে? হ্যাঁ? শুনে আমি নিজেকে নিতান্ত অসহায় ও বিপন্ন বোধ করলাম। বললাম, সে কি কথা? না না, কখনো না, তুমি বিশ্বাস করো। আরে না না না, বিশ্বাস অবশ্য করিনি। তা সে যাই হোক, যদি কিছু করেও থাকো, বুড়িকে বারণ করে দেবে, আর যেন না বলে। বুঝতে তো পারছো, গ্রাম ভালো নয়। ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়, কেমন? হ্যাঁ, নিশ্চয়। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে ওকে বকলুম। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গাঁয়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগাঁ জায়গা খারাপ, তুমি বাবু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে গোপাল, মরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করে না হয় অন্য কোনো মেয়েকে বিয়ে কর। পটিকে তোর পছন্দ হয়নি না? আমি ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? বুঝলাম নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির উপর চোটে সকাল বেলাটা আর ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, ও গোপাল, গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি হলো, তুমি আবার এখানে এসেছো? এই দেখো না, একটা বাতাবি লেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই তোমার বাতাবি নেবুতে, তুমি এখন যাও। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমাকে দু কথা শুনিয়ে দিয়েছেন। তারপর বছর খানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে। গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা সেই পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজ তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, বড্ড তোমার নাম করলে। ওর সেই পাতানো মেয়েটা আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বলল, বাবু এসেছেন, কাফনের কাপড় কিনতে সাহায্য করুন, যা দাম কাপড় চোপড়ের
আমার মনে পড়ল সেই একদিন বুড়ি বলেছিল, আমি মরে গেলে তুই কাফনের কাপড়টা কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা হয়তো বহুদূর বারাণসী থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাককে এবার তাচ্ছিল্য করতে পারেনি। যাই হোক, কাপড় কিনবার টাকা দিলাম। নাথ জামাই বলে গেল, বাবু, মাটি দেবার সময় একবার যাবেন, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ, মাকাললতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল শুকুর মিঞা নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলেই গাছের তলায় বসে। প্রবীণ শুকুর মিঞা আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো এসো, তামুক খাওয়া। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে, তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে, তবে ও মহাপ্রাণীটা ঠান্ডা হলো। নাও, তামুক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর। শুকুর মিঞা বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণীটা ঠান্ডা হবে। দাও। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো, ও বেঁচে থাকলে হয়তো বলে উঠত, ও মোর গোপাল। আজ তাহলে এই পর্যন্ত। গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন এবং কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানাবেন। আবার দেখা হবে এমনি ভালো লাগা গল্প নিয়ে আগামী অডিওতে। নমস্কার।